This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি মঞ্জিরা শুরু করছি আজকের টিভি9 স্পেশাল। ঠিক বছর খানেক আগের কথা, রাজ্য তৈরি হচ্ছিল পঞ্চায়েত ভোটের জন্য, আর তার মাঝেই মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে একটা উপনির্বাচন হলো। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূলের ব্যাপক জয়ের পর সবাই ধরেই নিয়েছিলেন সবুজ আবির উড়বে ওই সাগরদিঘিতেও, কিন্তু ফলাফলে যা সামনে এলো তাতে চমকে গেলেন সকলেই। তৃণমূল বা বিজেপির বাজারে হঠাৎ করেই বাম কংগ্রেস জোটের প্রার্থী বিজয় পতাকা ওড়ালেন। সাগরদিঘি সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্র, আর সেখানে তৃণমূলের ভোট ব্যাংকে ফাটল। চমকে যাওয়ার মতো ঘটনাই বটে। তারপর থেকে একটা প্রশ্ন উঠতে শুরু করে যে রাজ্যের শাসক দলের ওপর সংখ্যালঘু সম্প্রদায়ের ভরসা কি কমছে? নিজেদের মতো করে প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করেছে সব দল। দাবি পাল্টা দাবি আছে, কিন্তু উত্তর কি আদৌ পাওয়া গেছে? না, উত্তর পাওয়া যেতে পারে এবারের লোকসভা ভোটে। তাই ভোটের আগে সব পক্ষই খাতা কলম নিয়ে বসে পড়েছেন। চলছে সংখ্যালঘু অঙ্ক আজকের টিভি9 স্পেশাল। সংখ্যালঘু ভোট আমাদের রাজ্যে এই শব্দটা ইঙ্গিত করে মূলত মুসলমান সম্প্রদায়ের ভোটারদের দিকে। এই রাজ্যে প্রায় 27% সংখ্যালঘু ভোটার। নিজেদের সময়ে এই ভোট দখলে রাখত বামেরা। 2011 সালে রাজ্যে পালা বদলের সময় বদলে যায় ভোটচিত্র। সংখ্যালঘুদের ব্যাপক সমর্থন পায় তৃণমূল। তারপর থেকে এই সমর্থন ক্রমশ বেড়েছে। 2021 সালে কার্যত একচেটিয়াভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পায় তৃণমূল। 2021 সালের বিধানসভা নির্বাচনের হিসেব বলে রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 74টি আসনে সংখ্যালঘু ভোটার 40% বা তার বেশি। তৃণমূল সেখানে জয় পায় 69টি আসনে, এবং সেটাও বিপুল মার্জিনে। 294টি বিধানসভা আসনের মধ্যে 57টি আসনে সংখ্যালঘু ভোটার 25 থেকে 40%। তৃণমূল সেখানে জয় পায় 46টি আসনে। 2021 সালের ভোটের যা ফল, তাতে যে কোনো দল আত্মবিশ্বাসী হতে পারে, কিন্তু সেই আত্মবিশ্বাসে প্রথম ধাক্কা দেয় সাগরদিঘি। বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থীর জয় রাজনীতিতে বড় প্রশ্ন তুলে দেয়। সত্যিই কি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শাসক দলের থেকে মুখ ফেরাতে শুরু করেছেন? সাগরদিঘি নির্বাচনের পর এই রাজ্যের নেতা নেত্রীদের মুখে বেশ কিছু মন্তব্য উঠে এসেছিল। বছরখানেক আগের সেই কথাগুলো আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে লোকসভা ভোটের আগে। কি বলেছিলেন তাঁরা, শোনা যাক একবার। এটা শুভ লক্ষণ যে মাইনরিটি ভোট, বা এক কথায় ভালো বলা উচিত মুসলিম ভোট, তৃণমূল থেকে সরছে। মমতা ব্যানার্জি মনে করেছিলেন বাংলার মুসলমানরা তার তাবেদার। বুঝতে অসুবিধে নেই যে সংখ্যালঘুদের সেই বস্তা পচা ভোট ব্যাংক হিসাবেই তিনি দেখতে চাইছেন। সাগরদিঘি উপনির্বাচনে ফলের পর থেকে সব পক্ষ সংখ্যালঘু ভোটের হিসেব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাজ্যের বিরোধী দলও আসরে নেমে পড়ে। সংখ্যালঘু ভোটের অঙ্কে জমি ফিরে পাওয়ার চেষ্টা শুরু করে বাম কংগ্রেস। হিসেব নিকেশের এই খেলা চলতে চলতেই দেশে কড়া নাড়ল লোকসভা ভোট। 42 আসনের অঙ্ক। প্রায় সব দলের অন্দরমহলে থাকা হিসেব নিকেশ সামনে নিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার নিশানায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সাগরদিঘি উপনির্বাচনের পর রাজ্যে পঞ্চায়েত ভোট হয়েছে, কিন্তু তাতে ভোট লুট, সন্ত্রাস, ছাপ্পা, ব্যালট লুটের যে ছবি সামনে আসে, তাতে আর যাই হোক পরিসংখ্যানগত আলোচনা সম্ভব নয়। তাই মডেল হয়েই রয়ে গেছে সাগরদিঘি। বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থীর জয়ের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও ছিল সাগরদিঘি মডেলের কথা। নন্দীগ্রামে পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি বলেছিলেন, বাকি সংখ্যালঘু এলাকাতে আমরা জিতবো কিনা জানি না, সাগরদিঘির মতো তৃণমূল জিতবে না, এটাও বলে দেওয়া। প্রচার পর্বের শুরুতে রাজ্যে এসে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ধাক্কা দেওয়ার কথা উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতেও। टीएमसी को घमंड है कि उसके पास एक निश्चित वोट बैंक है। इस बार टीएमसी का ये घमंड भी टूटेगा। इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएगी। অঙ্কটা খুব সহজ।
রাজ্যের প্রায় 27% সংখ্যালঘু ভোটের কিছু অংশ যদি শাসক শিবির থেকে মুখ ফেরায়, তাহলেই বেশ কয়েকটি আসনের ছবি বদলে যেতে পারে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রচলিত ধারণা বলে এ রাজ্যে সংখ্যালঘু ভোটাররা খুব একটা বিজেপির দিকে ঝোঁকেন না। এবার সেই ধারণা বদল করতে মরিয়া বিজেপি। বিরাট কোনো পালা বদল নয়, তাদের লক্ষ্য আস্তে আস্তে সংখ্যালঘু ভোটারদের মন জয় করা, আর সেটা করতে তারা সামনে আনছে ভোট ব্যাংক তত্ত্বকে। সংখ্যালঘুদেরকে ভোট বাক্স বা ভোট হিসেবে ব্যবহার করা হয়, ভোটের টোপ হিসেবে ব্যবহার করা হয়। এটা তো পশ্চিমবঙ্গের সত্যতা। সংখ্যালঘুদেরকে মানুষ ভাবে না এই সমস্ত রাজনৈতিক দলগুলো, যারা সো কল্ড সেকুলার দল বলে নিজেদেরকে। তারা সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায়, তাদেরকে মানুষ হিসেবে ব্যবহার করতে চায় না। সংখ্যালঘুদেরকে এই ভোট ব্যাংকের পলিটিক্স থেকে বাইরে আসা উচিত, বাইরে এসে কাজ দেখে নিরপেক্ষতা দেখে ভোট দান করা উচিত। এই ভোট ব্যাংক তত্ত্বকে সামনে রেখেই মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী ও সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে কেন দাঁড়াবে? তার বাড়ি তো উত্তর কলকাতা। সে যদি সত্যিকারে চ্যালেঞ্জ নিতে চায়, ডায়মন্ড হারবারে লড়লো না কেন? দক্ষিণ কলকাতায় লড়লো না কেন? মমতা ব্যানার্জি যেখানে থাকেন। মুর্শিদাবাদে কেন যেতে হলো? 70% সংখ্যালঘু বাস করেন বলে। তা সাম্প্রদায়িকতাটা বিজেপি করে না, সাম্প্রদায়িকতাটা এই সিপিএমরাই করে, আর মমতা করে তোষণের রাজনীতি। রাজনীতির ময়দানে সাপে নেউলে সম্পর্ক হলেও শুভেন্দুর মন্তব্যকে সমর্থন করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। মোহাম্মদ সেলিম, আমি শুভেন্দুকে সমস্ত বিষয় বিরোধিতা করি, তার কারণ বিরোধিতার কারণ আছে, কিন্তু মোহাম্মদ সেলিম নিয়ে শুভেন্দু যা বলেছে 100% সঠিক কথা বলেছে। তিনি মুখে বলছেন সেকুলার, কিন্তু ঘুরে 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 সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় গিয়ে দাঁড়াতে যান আর হারেন, কারণ সংখ্যালঘুরাও সমর্থন করেন না ওনাকে। শুভেন্দু অধিকারীর কথায় 70% সংখ্যালঘু ভোট থাকায় মুর্শিদাবাদকে লড়াই করার জন্য বেছে নিয়েছেন মোহাম্মদ সেলিম। একই মত কুণাল ঘোষের। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার দাপুটে কংগ্রেস নেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মুর্শিদাবাদে সেলিমই জিতবেন। সাগরদিঘিতে 21-এর উল্টো হাওয়া বইয়ে দিতে এই দুজন হাতে হাত রেখে লড়াই করেছিলেন। এবার কি হবে? হটস্পট এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হিসেব নিকেশ কি বলছে, সেদিকেও একবার চোখ রাখা যাক। মুর্শিদাবাদ লোকসভা 1952 সালের প্রথম লোকসভা ভোট থেকে 2019 সালের শেষ লোকসভা নির্বাচন। কংগ্রেস থেকে সিপিআই বা তৃণমূল, এই কেন্দ্রে সংখ্যালঘু প্রার্থী বিজয় পতাকা উড়িয়েছেন। তথ্য বলে এই কেন্দ্রের 70% ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের। কেন্দ্রে তাঁরাই সংখ্যাগুরু। এবারের নির্বাচনে মূল লড়াই তৃণমূলের আবু তাহের খান, বিজেপির গৌরীশঙ্কর ঘোষ ও সিপিএমের মোহাম্মদ সেলিমের মধ্যে। আমরা কথা বলি এই কেন্দ্রের ভোটারদের সঙ্গে। কি মনে করছেন তারা? তাদেরকে কি সত্যিই ভোট ব্যাংক ভাবা হয়? আমার তো মনে হয় সেটাই। সহযোগিতা হয়তো সময় যাদের পাওয়ার মতো পায়, একেবারে না পাওয়া বলা যায় না। আমাদের ভোট আমাদের নিজের স্বাধীনতা, আমাদের যাকে ইচ্ছা মন যায় তাকেই ভোট দিই। আমরা যাদের দেশের কাজ হবে এবং যারা দেশকে সুষ্ঠুভাবে চালাবে আমরা তাদেরকেই ভোট দিব। রাজনৈতিক দলগুলোর নিজের ফায়দা তোলার জন্য তারা রাজনীতির মাঠে ময়দানে তারা ঘুরে বেড়াইছে, কিন্তু সাধারণ মানুষকে তারা একাধিকভাবে শোষণ করছে। রাজনীতির নেতারা বলতে এর আগে যারা ক্ষমতায় ছিল তারা ভোট ব্যাংক হিসেবে আমাদের ব্যবহার করতো, কিন্তু তৃণমূল সরকার আসার পর থেকে এখানে ভোট ব্যাংকটা আমাদেরকে ভাবে না, এখন আমাদের জন্য ভাবে। সোজা কথায় মিশ্র প্রতিক্রিয়া মুর্শিদাবাদ কেন্দ্রের ভোটারদের মধ্যে। এই অবস্থায় বিরোধীরা শাসক পক্ষের দিকে যে ভোট ব্যাংক ইস্যুতে তোপ দাগার চেষ্টা করছেন, সেটা কি আদৌ কাজে আসবে? অধীর চৌধুরী আত্মবিশ্বাসী। TV9 বাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি শুনিয়ে রেখেছেন দিন বদলের কথা। জিতে বসে আছেন মোহাম্মদ সেলিম, জিতবেন। আগের নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না। বামেদের যদিও ও পার হয়ে গেছে ওই ফেজ, যেটা বলছে সেটা ছিল এক সময়, সে ফেজ এখন আর নেই। দিন পাল্টায়, সময় পাল্টায়, ভাবনা পাল্টায়। পাল্টা দিয়ে দিলীপ ঘোষের প্রশ্ন, উনি জিতবেন কি? মোহাম্মদ সেলিমের উকিলাতি করছেন, নিজেরই ঠিকানা নেই। তিনি নিজের বহরমপুর দেখুন, উনি জিতলে অনেক হবে, কংগ্রেস তো জিরো হয়ে যাবে না পশ্চিমবাংলায়। মোহাম্মদ সেলিমকে শুভেন্দুর আক্রমণ প্রসঙ্গে সোজাসুজি দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন অধীর চৌধুরী।
সংখ্যাগুরু সংখ্যালঘুর অঙ্ককে বিজেপি করে না। বিজেপির প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি সংখ্যালঘু অধ্যুষিত জেলায় গিয়ে দাঁড়িয়ে জিতে আসুন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। আমরা তো এটা প্রমাণ করে দিই যে প্রণব মুখার্জি মুর্শিদাবাদের যোগীপুর থেকে লড়ে জিতেছিল, যেখানটায় 67% সংখ্যালঘু মানুষ। আপনি প্রমাণ করে দিন যে সবকা সাথ সবকা বিকাশ, তার একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ দিন। অধীর চৌধুরীর এই মন্তব্য নিয়ে তোপ দাগছেন মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানও। এই সিপিএম দীর্ঘ 34 বছর যেভাবে কংগ্রেসের অত্যাচার অবিচার করেছে, সেই সিপিএমকে মুর্শিদাবাদের মানুষ 1 ইঞ্চি মাটি ছাড়বে না, ভোটও দেবে না। অধীর চৌধুরী যদি সিপিএম এর প্রেমে পড়ে থাকে তাহলে উনাকে এভাবে গোল করে দেবে। কিন্তু এত কথা যাকে নিয়ে সেই মোহাম্মদ সেলিম কি বলছেন? কেন মুর্শিদাবাদে এসে প্রার্থী হলেন তিনি? ছলের অভাব নেই। বিজেপি তৃণমূল শেষ পর্যন্ত টাকা পয়সা কেনা বেচা নানান কথা। এইখানে পঞ্চায়েত আমরা জিতেছিলাম, আগের যে পঞ্চায়েত আমরা ঘুরে এলাম, কিন্তু আপনারা কেনা বেচা করে নিল। সেটা আমি এবার প্রার্থী হয়েছি যে দুর্নীতি, দুষ্কৃতি, দলবদল আর লুটপাটের বিরুদ্ধে মানুষ এককাট্টা হয়। মুর্শিদাবাদ একটা লোকসভা কেন্দ্র, কিন্তু রাজ্যে এমন আরও একাধিক কেন্দ্র আছে যেখানে সংখ্যালঘু ভোটাররাই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। সেই ভোট যদি রাজ্যের শাসক দলের দিকে যায় তাহলে তাদের লাভ অনেকটাই বেশি, কিন্তু সংখ্যালঘু ভোটাররা যদি তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেন তাহলে ভোটের ফল বেশ চমকপ্রদ হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুনুন। রাজ্যের মোট লোকসভা আসন 42টি। সংখ্যাতত্ত্বের বিচারে প্রায় 20টি আসনে সংখ্যালঘু ভোটাররা নির্ণায়ক শক্তি। এমন অবস্থায় সব দলই যে সংখ্যালঘু ভোটারদের নিজেদের দিকে টানতে চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। রাজ্যের 42 আসনেই পদ্ম ফোটানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্টো দিকে তৃণমূলও বলছে 42 আসনে জোড়া ফুল ফুটবে। দিন বদলের গান শোনাচ্ছে বাম কংগ্রেস। টার্গেট পূরণে সবার লক্ষ্য কিন্তু সংখ্যালঘুদের নিজেদের দিকে টানা। আর সেটা করতে গিয়ে ভোট যুদ্ধটা জাতপাত ধর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে না তো? রাজনৈতিক বিশ্লেষকদের কথায় রাজ্যে এই ধরনের রাজনীতির সমীকরণ প্রতিদিন বাড়ছে। ভারতবর্ষের 2টি রাজ্য, একটি পশ্চিমবঙ্গ, একটি কেরালায় কীরকম সংখ্যালঘু ভোটের একটা ম্যাজিক থাকে, এবং এই সংখ্যালঘু ভোটটাকে পোলারাইজ করার জন্য 2011-র পরে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা আর্টিফিশিয়াল পোলারাইজেশন গ্রো করে গেছে, আইডেন্টিফিকেশন পলিটিক্স। এবং তুমি দেখবে আমাদের 2টি যুযুধান গোষ্ঠী পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, 2টি যুযুধান গোষ্ঠী, একটি হচ্ছে তৃণমূল কংগ্রেস, একটি বিজেপি। এই পোলারাইজেশনটাকে কিন্তু শার্পলি প্রতিদিন বাড়াচ্ছে। ভোট মানে শুধু সংখ্যাগুরু বা সংখ্যালঘু অঙ্ক নয়। জনতা জানতে চায় যারা সরকারে আসবে তারা মানুষের জন্য কি করবে, দেশের উন্নতির জন্য কি ভাবনা চিন্তা আছে। এ রাজ্যের প্রচারে এই মূল দাবিগুলো থেকে ফোকাস সরে যাচ্ছে না তো? আমরা যখন একটা রাজনীতির চালচিত্রে, ভোটের রাজনীতির চালচিত্রে আমরা কি জানি, কতগুলো প্রতিশ্রুতি থাকে, কতগুলো মানে প্রো পিপুল, কতগুলো প্রকল্পের কথা বলা থাকে, আমাদের আগামীতে আমরা সরকার তৈরি করলে কি কি করতে পারি, এই ধরনের। এবারে কিন্তু আমরা এই ভোট প্রচারের মধ্যে 2টি রুলিং দল, একটা কেন্দ্রের একটা রাজ্যের, এ রাজ্যে যুযুধান 2টি দল কিন্তু প্রত্যেকটা জনসভায় 10টা কথা বললে অন্তত 8টা থেকে 9টা কথা শার্পলি হচ্ছে এই পোলারাইজেশনের ইয়েতে। প্রধানমন্ত্রী বলেছেন এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোটাররা পদ্মের পক্ষে নিজেদের রায় দেবেন। মুখ্যমন্ত্রীর বরাবরের দাবি সংখ্যালঘুরা তাঁর সঙ্গেই আছেন। আমি মাইনরিটিদের সাপোর্ট পাই, আমি এসব বলতে রাজি নই। মাইনরিটি মেজরিটি, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, আমার সকলেই আমাকে ভালোবাসে, আমি ওদের সকলকে ভালোবাসি। इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएगी। সর্বোচ্চ নেতানেত্রীদের কথার সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের নেতারাও আসরে নেমে পড়েছেন সংখ্যালঘুদের ভোট টানতে বা ধরে রাখতে। কি সমাবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গে? মরছে মুসলমান, মারছে মুসলমান, মুসলমান সমস্ত গ্রামে উত্তেজনা, খুন। মুসলমানদের বুঝতে হবে যে বিজেপি শত্রু নয়, বহু সংখ্যালঘুরা আসছেন, কাতারে কাতারে আসছেন বিজেপিতে। আমাদের সাথে হিন্দু, মুসলিম, শিখ সম্প্রদায়, সব সম্প্রদায়ের মানুষকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সেখানে কোনো আলাদাভাবে কিছু কাউকে বলা হয় না। তাই আমরা মনে করি যারা তাস খেলে তারা আলাদা, তৃণমূল কংগ্রেস এসব তাস খেলে না। 2 যুযুধানের সঙ্গে ভোট মঞ্চে আছে বাম, কংগ্রেস ও আইএসএফও। ভোটের হিসেব নিকেশ চলছে।
তবে সংখ্যা লঘু হন আর সংখ্যা গুরু, মানুষ একটাই সরল সমীকরণে বিশ্বাস করে, আম আদমির উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।